বিশ্বকাপে আজ শেষের শুরু, আর মাত্র দুটো ম্যাচ, দুটো সেমিফাইনাল এবং সেখান থেকে ফাইনালিস্ট পেয়ে যাব আমরা। আজকে প্রথম সেমিফাইনাল, যেখানে হাই ভোল্টেজ ম্যাচ, মুখোমুখি হবে ফ্রান্স এবং স্পেন, আর একদিন পর মানে আগামীকাল ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। তো আমরা আজকে প্রথম সেমিফাইনাল নিয়ে আলাপ করব। সবাইকে স্বাগত জানাচ্ছি গোল অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি রাকিবুল হাসান, আর আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। স্বাগত আপনাকে। ধন্যবাদ। সত্যিকার অর্থে স্কিলের একটা লড়াই বোধহয় আজকে আমরা দেখব, কারণ দুটো দলই যে প্যাটার্নের ফুটবল খেলে সেটাকে কোনোভাবে ফিজিক্যাল ফুটবল বলা যাবে না, বরঞ্চ অনেক বেশি পাসিং ফুটবল বা ছোট পাসের খেলা, আবার কাউন্টার অ্যাটাকেও দুই দলই দারুণ ফর্মে আছে। কি বলবেন এই ম্যাচ নিয়ে? আসলে কিছুটা আপনার ফিজিক্যাল ফ্রান্স খেলতে পারে, বাট স্পেনের ফিজিক্যাল শুধু ডিফেন্ডাররা টুকটাক হলে হতে পারে, বাট মিডফিল্ড বলেন, অ্যাটাকিং সাইডে বলেন, ডুয়েল খুব কম হবে। বাট আসলে দুইজনেরই ফুটবলের ফিলোসফি যদি চিন্তা করেন দুই দলের কিছুটা ভিন্ন। একজন খুব স্লো মনে হয়, বাট ফার্স্ট টিকিটাকে পাসিং ফুটবল খেলে, আরেকজন খুব কুইক অ্যাটাক করে, বিকজ অফ তার কুইক অ্যাটাকিং করার রিজনও আছে, কারণ কিছু লোকজন আছে সেখানে যারা অনেক ফাস্ট, আসলে অনেক ফাস্ট। মানে বিহাইন্ড দ্য ডিফেন্ডার যদি স্পেস পায়, আর এমবাপেকে তো স্পেস করে দিতে হয় না, এমবাপে নিজে স্পেস করে লাস্ট 2-3-4 গোল যেটাই দেখেন নিজে স্পেস ক্রিয়েট করে, এবং সেম গোল, সেম শুট, সব সেম কিছু, টপ কর্নার খুঁজে নেয়। আর হলো তার সঙ্গে সঙ্গে দেমবেলের আপনার জ্বলে ওঠাটা, কারণ পিএসজিতে তার একটা ভালো সময় গেছে। আই থিঙ্ক এই বছরও সে ব্যালন ডিওর যদি ফাইনাল উঠে চ্যাম্পিয়ন যদি হবে, না হলেও যদি না হয় তাহলেও কিন্তু ব্যালন ডিওরের তার নামটা ভালো ক্যান্ডিডেট সর্বপ্রথমেই থাকবে। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু ডিপেন্ড করে হচ্ছিল আপনার ওয়ার্ল্ড কাপের স্টার্টিং থেকে শুরু করে এখন পর্যন্ত ফ্রান্স হলো অপ্রতিরোধ্য। বাংলা উচ্চারণটা বলতে একটু কষ্ট হয়। এই জায়গায় যদি আপনি ডিপেন্ড করেন, স্পেন গোল রিসিভ করছে একটা, ফ্রান্স দুইটা, এবং ফ্রান্স বেশি গোল করছে, স্পেন কম করেছে। ফ্রান্স করেছে 16টা, স্পেন 11টা। এবং মুখোমুখি যদি তাদের এবং ফ্রান্স আর স্পেনের যদি লাস্ট বিগত ম্যাচগুলিতে আপনি মুখোমুখি দেখেন, স্পেন ফ্রান্সের সঙ্গে জিতেছে নেশনস কাপ এন্ড ইউরোতে। এখন আমার কথা হচ্ছিল ওয়ার্ল্ড কাপটা আসলে ফ্রান্সের যেভাবে স্টার্ট হয়েছে, স্পেনের ওইভাবে স্টার্ট হয় নাই। বাট আই থিঙ্ক এটা ফ্রান্স এই ম্যাচটা আসলে 50-50 ম্যাচ এবং টাফ ম্যাচ। একজন হলো টিকিটাকা ফুটবলের উপর ডিপেন্ড করে খেলবে, আরেকজন হচ্ছিল আপনার কাউন্টার বেসিকে ফাস্টার নিজের পারফরমেন্স। এখানে হচ্ছিল ইন্ডিভিজুয়াল উইনিং প্লেয়ার যার কাছে আছে সেই টিম উইন করবে। ইন্ডিভিজুয়াল প্লেয়াররা যদি ক্লিক করে, আই থিঙ্ক আপনি ওই ম্যাচ তারাই জিতবে, একটা ডিফারেন্স তৈরি হয়ে যাবে। দিদিয়ার দেশম একটা কথা বলেছেন যে স্পেন এগিয়ে। এখন এটা কি একটা ট্যাকটিক্যাল কথা যে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া, নিজেকে রিল্যাক্স হওয়া, এই কারণে, নাকি আপনি সত্যিই মনে করেন যে এই কথাটা সত্যি? দেখবেন যে আপনার লাস্ট দুই দেখা ওই রেফারেন্স ধরলে, ওই রেফারেন্স ধরলে আসলে আপনাকে স্পেনকে এগিয়ে রাখা, যেটা দেশে এগিয়ে রেখেছে, এবং তারা যদি ফাইনাল খেলে তিনটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবে। আবার Mighty Green Apple Game Changer Ginger Happy Speed। স্পেন যদি জিতে তিনটা পরপর ম্যাচ তারা জিতবে। সবকিছু মিলে আপনি যদি ওভারঅল চিন্তা করে দেখেন, আসলে প্রেশারটা কে কোন জায়গায় নেবে। এখানে আবার আরেকটা জিনিস হচ্ছে, নার্ভের খেলা হতে পারে, বিকজ উইনিং প্লেয়াররা উইনিং মেন্টালিটি এবং উইনিং টিম দুইজনই খেলতেছে, যাদের আসলে ওয়ার্ল্ড কাপটা আসলে আপনি যদি পুরোটাই চিন্তা করে দেখেন, ফ্রান্সের কথা না মানে বলে শেষ করা যাবে না। বাট স্পেন কিছুটা আপনার অ্যাভারেজ ফুটবল খেলেছে, যেখানে কোনো ডাউন ছিল না, তাদের অ্যাভারেজলি তাদের ডে বাই ডে আপ হচ্ছিল। কিন্তু তারা বেলজিয়াম যেভাবে তাদেরকে আপনার প্রেশার ক্রিয়েট করেছে কাউন্টার অ্যাটাকগুলিতে, পর্তুগালকে হারাতে অনেক কষ্ট হয়েছে। আপনার কাউন্টার অ্যাটাকে যেভাবে প্রেশার ক্রিয়েট করেছে, আসলে এই ধরনের প্রেশার ক্রিয়েট যদি আপনার ফ্রান্সের দুই উইঙ্গারকে রাখতে না পারে, ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা আরও আলাপ করবো, আমরা একটু প্রিভিউ রিপোর্ট দেখব। ফ্রান্স এবং স্পেন প্রথম সেমিফাইনালের প্রিভিউ রিপোর্ট। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন ধরে আধিপত্য বজায় রাখা ফ্রান্স টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামছে। এর আগে কেবল জার্মানি এবং ব্রাজিল এই কীর্তি গড়তে পেরেছে। চলতি আসরে ফরাসিরা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মোট 16 বার। নিজেদের শেষ 4টি বিশ্বকাপ সেমিফাইনালের সবকটিতেই জিতেছে ফ্রান্স, যার মধ্যে শেষ 3টিতে তারা কোনো গোলই হজম করেনি।
বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিপক্ষে ফ্রান্স একবারই মুখোমুখি হয়েছিল 2006 সালে শেষ 16-তে, যেখানে 3-1 গোলের দারুণ জয় পেয়েছিল ফরাসিরা। তবে স্প্যানিশ ভক্তরা সাম্প্রতিক পরিসংখ্যান দেখে আশাবাদী হতেই পারেন। ইউরো 2024-এর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে 2-1 গোলে জিতে স্পেন, যে টুর্নামেন্টে স্পেন হয়েছিল চ্যাম্পিয়ন। এবং গত বছর ইউএফা নেশনস লিগের রোমাঞ্চকর সেমিফাইনালে ফ্রান্সকে 5-4 গোলে হারিয়েছিল স্পেন। আমি মনে করি স্পেনই এই ম্যাচের ফেভারিট। তারা খুব ভালো রক্ষণ করে। গত 6-7 ম্যাচে তারা মাত্র একটি গোল হজম করেছে। দুই আক্রমণাত্মক দলের লড়াই হতে চলেছে। লুইস এবং আমি দুজনই জানি কিভাবে শক্তিশালী রক্ষণ গড়ে তুলতে হয়। তবে দুই দলের আক্রমণ ভাগের মান বিবেচনায় ম্যাচটি উপভোগ্য হবে। ইয়ামাল, ওয়ারসাবাল, মেরিনোকে নিয়ে দারুণ আক্রমণ ভাগ স্প্যানিশদের। নিজেদের রক্ষণ ভাগও তাদের দুর্দান্ত। চলতি বিশ্বকাপে একটি মাত্র গোল হজম করেছে স্পেন। ইউরোতে আমরা তাদের হারিয়েছি, তবে ফ্রান্স আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল, কারণ ওদের ফুটবলাররা এখন আরও অভিজ্ঞ। গত 2 বছরে নিজেদের দক্ষতা অনেক বাড়িয়ে নিয়েছে তারা। ফ্রান্স শিবিরে স্বস্তি। এমবাপের গোড়ালিতে সামান্য চোট থাকলেও তা কাটিয়ে উঠেছেন। টুর্নামেন্টে এরই মধ্যে 8টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন এমবাপে। কোণের হাঁটুর চোট পুরো সারেনি, চুয়ামেনির কাছে জায়গা হারাতে পারেন তিনি। অন্যদিকে স্পেনের আক্রমণ ভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই বিশ্বকাপে 4টি গোল করা মিকেল ওয়ারসাবাল স্পেনের আক্রমণ ভাগের নেতৃত্বে থাকবেন। তবে ফেরান তোরেস এবং চোট কাটিয়ে ফেরা নিকো উইলিয়ামসও বেঞ্চ থেকে মূল একাদশে আসার জন্য প্রস্তুত আছেন। ইয়ামাল এখনও ইউরো 2024-এর মতো বিধ্বংসী ফর্মে ফিরতে না পারলেও রাইট উইংয়ে তিনিই স্পেনের নিয়মিত মুখ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রান্স নাকি স্পেন, কে যাবে ফাইনালে, সেসব নিয়ে কথা বলছি মামুনুল ইসলামের সঙ্গে। দু দলের শেষ যে দেখা হয়েছিল ঠিক 1 বছর মতো আগে 2025-এর জুন মাসে নেশনস লিগের সেমিফাইনালে, সেখানে 5-4 গোলের একটা ম্যাচ হয়েছিল, যেটা মানে 9 গোলের ম্যাচ কিন্তু খুব একটা পাওয়া যায় না। স্পেন 4-0-তে এগিয়ে গিয়েছিল। সেই ম্যাচের ফাইনাল রেজাল্ট 5-4। তার মানে এই দুটো দল যখন মাঠে খেলে তখন মনে হয় একটা অন্য ধরনের ফুটবল হয়। যখন আপনি ওপেন ফুটবল খেলবেন, আমি তো আপনাকে এই লাস্ট একটা প্রোগ্রাম বলেছিলাম, আপনি ফ্রান্সকে হারাতে গেলে আপনাকে ফ্রান্সের থেকে বেশি গোল আপনাকে দিতে হবে। আচ্ছা, দেন আপনি ফ্রান্স টিমকে এই টিমকে হারাতে পারবেন। তো ফ্রান্সের এই জায়গাটুকুতে আপনি যেটা বললেন, আমি ম্যাচটা দেখেছি যে স্পেন 4-0-তে এগিয়ে যাওয়া ম্যাচ 4-3 করেছে, স্পেন 5-3 করেছে, আবার ফ্রান্স 5-4 করেছে। মানে এই ধরনের ওপেন ফুটবল যদি আপনি এই নরমালি দেখা যায় না, এই ওয়ার্ল্ড কাপে যদি এরকম ওপেন ফুটবল আপনি খেলেন, স্কোর অনেক বড় হবে। কিন্তু এটা রিজন হচ্ছিল, আপনাকে বুঝতে হবে যে দুই টিমের উইঙ্গার, আমি আপনাকে তিনটা নাম বলি। একটা হচ্ছে হলো আপনার দেমবেলে, আপনার এমবাপে অ্যান্ড ওলিসে, এই 3 জন যদি লেফট থেকে দুধে স্টার্ট করার সম্ভাবনা বেশি থাকে, বারগোলাকে যদি না দেয়, তাহলে এই যে 4 জন অ্যাটাকার দুর্দান্ত। আপনি এখন স্পেনের দিকে আসেন, নিকো, ইয়ামালে, তারপর হচ্ছিল তাদের নাম্বার 10 খেল হলো পেড্রি খেলে না, 10 খেল হচ্ছিল আপনার রড্রি, পেড্রি, আরেকজন একদম উপরে যে স্ট্রাইকার ওয়ারজাবাল, ওর নিচে যে খেলে, আচ্ছা ওর নিচে নাম্বার 10 বেইনা না ওলমো। মানে এই যে 4টা অ্যাটাকার লাইন সঙ্গে পেড্রি অ্যান্ড রড্রির যে সাপোর্ট, এইটা যদি আসলে প্রপারলি হয়, তাহলে আপনার স্কোর দেখবেন ওপেন ফুটবলে স্কোর অনেক হবে। কেন এই মানে দুইটা টিমেরই অ্যাটাকিং সাইড খুবই স্ট্রং, খুবই ফাস্ট। এখন মেন জিনিস হচ্ছিল ইয়ামাল ফর্মে নেই। ফর্মে বোঝাতে গেলে সে তার অ্যাভারেজ ফুটবলটা খেলে যাচ্ছে, কারণ ইনজুরি থেকে ওঠার পর ও এখনও ওই ধরনের ফুটবল খেলতে পারে নাই, ডেম্বেলে বা এমবাপের মতো বা দুধের মতো ওই ধরনের ডেঞ্জার এখনো হয় নাই। এই ম্যাচে হতে পারে, কারণ মানে বড় প্লেয়ার তো বড় ম্যাচের জন্য চেষ্টা করার দায়িত্ব আমাদের। এটাই না, তার আগে নীতির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার।
সবখানেই অপেক্ষায় থাকে এবং 19 বছর বয়স, তার সামনে একটা লম্বা সময়, কিন্তু এই বিশ্বকাপ ধরা হয়েছিল যে ইয়ামালকে স্টার বানাবে। এখন ফাইনালে যদি চলে যায় এবং উনি যদি মোটামুটি একটা পারফর্ম করে, সেটাও কিন্তু একটা অপশন ক্রিয়েট হবে। যদি ক্লিক করে এই ম্যাচে, যদি স্পেন জিতে ফাইনাল যদি যায়, আপনার ইয়ামালকে ইয়ংগেস্ট আপনি বেস্ট প্লেয়ার দিয়েও দিতে পারেন। হ্যাঁ, exactly. কিন্তু ইয়ংগেস্ট বেস্ট প্লেয়ার এখনো পর্যন্ত অলিসের পারফরমেন্স মানে অনেক বেটার। যে আপনি ক্রিয়েটিভ মিডফিল্ডার, এই ধরনের ক্রিয়েটিভ মিডফিল্ডার আই থিঙ্ক 3 ওয়ার্ল্ড কাপে আপনি দেখেন নাই ওর মতো। কিন্তু ও কিন্তু জার্মান বান্ডেস লিগে তা আপনার রাইট সাইড দিয়ে উইঙ্গার খেলে, বাট সে ওখানে আসার পর সে অলমোস্ট মনে হয় 6টা না 5টা অ্যাসিস্ট করেছে এই এক ওয়ার্ল্ড কাপে। তা আপনি চিন্তা করে দেখেন, যেটা আসলে 3-4 ওয়ার্ল্ড কাপ লাগে, সে এক ওয়ার্ল্ড কাপে 6টা অ্যাসিস্ট করে দিল। এবং তার দুর্দান্ত শট, ডেলিভারি সব কিছু আই থিঙ্ক এখানে খেলা হবে অ্যাটাকারদের। আর অ্যাটাকারদের প্লাস সবচেয়ে বেশি ফেস করবে হলো গোলকিপাররা, কারণ এই পুরো ওয়ার্ল্ড কাপে তাদের জার্নিটা যদি চিন্তা করে দেখেন, 2 গোলকিপারের এরকম কোনো কিছু ফেস করতে হয়। এখন আপনাকে বুঝতে হবে যে এখন এই ম্যাচটা হবে 2 গোলকিপারে কে কাকে লাইভ দিচ্ছে, কোন টিম যদি নিজের টিমকে সে লাইভ দেয়, 2টা-3টা লাইভ দেয়, তাহলে যে টিম লাইভ পায় ওই টিম কামব্যাক করবে খুব তাড়াতাড়ি। আর যদি লাইভ না দেয় তাহলে আপনি রিসিভ করবেন। ডেফিনেটলি। আমরা একটা বিষয়ে এখানে একটু আলাপ করতে চাই যে স্ট্রং দিক তো আমরা স্পষ্ট আমাদের কাছে, যে 2 দলেরই অ্যাটাকিং সাইডটা অনেক বেশি স্ট্রং, ডিফেন্সও মোটামুটি তাদের গোল খাওয়ার হিসাব দেখলেই বোঝা যায় স্ট্রং। কিন্তু আপনার চোখে এমন কি কোনো দুর্বল দিক আছে? আপনি যদি ফ্রান্স এবং স্পেনের 2 দলেরই আলাদা আলাদা করে কোনো দুর্বল দিক কি মার্ক করতে পারেন? না, স্টিল নাও আসলে দুর্বল দিক মার্ক করা ওই একটা জায়গায় মনে হয় আমার কাছে, একটা জায়গায় প্রবলেম হতে পারে ট্রানজিশন ডিফেন্ডিংয়ে। আচ্ছা, ফ্রান্সের ট্রানজিশন ডিফেন্ডিংয়ে একটু পোর হইতে পারে, বাট মরক্কোর ম্যাচে তারা ট্রানজিশন ডিফেন্ডিংটা সলিড করেছিল। দ্যাটস ওয়াই ট্যাকটিক্যালি তারা ওই ম্যাচটা নিজেদের করে ফেলছে, মরক্কো আর এদিকে আসতে পারে নাই। এই জায়গাটুকুতে ট্রানজিশন ডিফেন্ডিংয়ে ইম্পর্টেন্ট কেন, তাদের 2 জনেরই উইঙ্গার ফাস্ট আছে। বল উইন করার পর কিন্তু স্পেন স্লো বিল্ড আপ করে বা পাওয়ার পর স্লো করে, কিন্তু আবার পেনিট্রেশন পাস খুব ভালো দেয়, কিন্তু ফ্রান্স তো ডাইরেক্ট খেলে। এটা হলো ডেঞ্জার হতে পারে। মানে এখনকার যে ফুটবল যে প্যাটার্নে খেলা হয়, তাতে আসলেই পার্থক্যটা গড়ে ওঠে ট্রানজিশনে। আপনি এটা কি বলেন, আবার ডিফেন্স মানে ডিফেন্ডিং এর কথা বলেন, এই জায়গাটাই পার্থক্যটা গড়ে ওঠে। আমরা একটু 2 কোচ প্রসঙ্গে যেতে চাই। দুজনই আসলে লিজেন্ড কোচ বলতে হবে তাদের সাফল্যের দিক থেকে। দেশম তো অনেক বেশি, ফুয়েন্তের অধীনেও স্পেন কিন্তু দারুণ করছে, তার আগে এনরিকে ছিলেন, দলটাকে দাঁড় করিয়েছিলেন। প্রথমে যদি দেশমের পয়েন্ট থেকে আসি, যে একটা দলে তিনি মানে এমন কোনো রেকর্ড নাই যা তিনি করেননি। 26তম ম্যাচ হবে ওয়ার্ল্ড কাপে, কোনো কোচের অধীনে কোনো দল বিশ্বকাপে 26 ম্যাচ খেলেনি। তার পাশাপাশি তিনি ওয়ার্ল্ড কাপ নিজে জিতেছেন, প্লেয়ার হিসাবে, ক্যাপ্টেন হিসাবে, কোচ হিসাবে জিতেছেন, রানার্স আপ হয়েছেন, কি হননি। ফলে দেশম কি কোচদের, এই 2জন কোচের মধ্যে কি দেশম একটু ট্যাকটিক্যালি এগিয়ে থাকবেন না ফুয়েন্তে? দেখেন, দেশমের হাতে যে ধরনের অস্ত্র বলে আমরা মনে করেন যেসব ধরনের প্লেয়ার আছে, দেশমের আসলে ওই প্লেয়ারগুলিকে হ্যান্ডেল করার ক্ষমতা কিন্তু আপনি 12 বছর যে কোনো কোচ করতে পারবে না। সে খুব ইজিলি কিন্তু হ্যান্ডেল করছে, এবং যদি নর্মালি টেকনিক্যালি বলেন, এই টিমের কোনো টেকনিক্যালি কাজও করতে হয় না, কিন্তু সে টেকনিক্যালি কাজ করে নিয়ে, যেমন আমরা মরক্কোর ম্যাচের আগে বলতেছিলাম, তাদের ট্রানজিশন ডিফেন্ডার কম হয়, 4 জন নিচে নামে না, ওই জায়গাগুলিতে স্পেস থাকে, স্পেসগুলি, বাট যখন তারা ওই টেকনিক্যাল কাজটা শুরু করে দিল, তাইলে কিন্তু তাদের কোনো কিছু না। দেশম এই কারণে স্পেনের কোচের থেকে এগিয়ে, তারা নতুন করে কোনো টেকনিক্যাল কাজ করে স্টার্ট করতে পারে, কিন্তু স্পেন ওই ফিলোসফির বাইরে কিন্তু যেতে পারে না। তাদের যেটা পাসিং ফুটবলের ফিলোসফি, স্লো ফিলোসফি, আপনি চাইলে ফ্রান্স কিন্তু ক্রসের মধ্যেও গোল করতে পারে, কারণ ওই টিমের মধ্যে তাদের ওই জায়গাগুলিতে এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার আছে। কিন্তু স্পেন কিন্তু কোনো সময় ক্রস করে না, যাবে কাটব্যাক করবে, নাহলে আবার বল পিছনে নেবে। মানে স্পেনের খেলার প্যাটার্নটা প্রেডিক্টেড অনেক বেশি, আসলে ফিলোসফি থেকে বাইরে হবে না। আপনি 2 কোচের সাকসেস কিন্তু একই রকম না। ওই স্পেনের কোচের ইউরো জিতার আছে, কিন্তু দেশমের ইউরো জিতার সাকসেসটা নাই, কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতার সাকসেস আছে প্লেয়িং লাইফেও এবং আপনার কোচ হিসাবেও। এবং 12টা বছর সে একটা টিমকে হ্যান্ডেল করতেছে। তার মানে আমি বুঝে নেব এই 2 কোচের খেলা এখানে তো হবে, প্লাস তাদের যে বেঞ্চ, দুজনের বেঞ্চের প্লেয়ার যখন মাঠে আসে,
দেখবেন দুটো টিমের বেঞ্চের প্লেয়াররা নেমে গোল করে। এই জিনিসটাও তাদের কাছে স্ট্রং, মানে আপনি কোনো জায়গায় এখানে তাদের মিস্টেক দেখবেন না, পিছিয়ে রাখার সুযোগ নেই তাদের সাফল্যের বিচারে। আমরা কোচদের নিয়ে একটা রিপোর্ট আছে, সেটা দেখে বাকি আলাপ করি। দুই কোচের কথা বলছিলাম, তাদের নিয়ে আমাদের একটি রিপোর্ট। দিদিয়ের দেশম আন্তর্জাতিক ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি। দীর্ঘ 14 বছর ধরে ফ্রান্সের কোচের দায়িত্বে আছেন। খেলোয়াড় এবং কোচ উভয় হিসেবেই বিশ্বকাপ জেতার এক বিরল রেকর্ড রয়েছে তার। 2026 বিশ্বকাপের সেমিফাইনালটি হতে যাচ্ছে কোচ হিসেবে দেশমের 26তম বিশ্বকাপ ম্যাচ, যা ফুটবল ইতিহাসে যে কোনো কোচের জন্য সর্বোচ্চ। লুইস দে লা ফুয়েন্তে দেশমের তুলনায় আন্তর্জাতিক মঞ্চে কিছুটা নতুন। 2022 সালে লুইস এনরিকের বিদায়ের পর তিনি স্পেনের দায়িত্ব নেন। এর আগে স্পেনের যুব দলগুলোর দীর্ঘদিনের সফল কোচ ছিলেন তিনি। মূল দলের দায়িত্ব নেয়ার পর থেকেই ফুয়েন্তে অভাবনীয় সাফল্য দেখাচ্ছেন। দেশম দলের জমাট রক্ষণভাগ বজায় রেখে প্রতিপক্ষকে আক্রমণের সুযোগ দেন এবং কাউন্টার অ্যাটাকে ম্যাচ বের করে নেন। তবে 2026 বিশ্বকাপে তিনি তার রক্ষণাত্মক খোলস থেকে অনেকটা বের হয়ে এসেছেন। এমবাপ্পে, অলিসে, ডেম্বেলেদের নিয়ে গড়া ফ্রন্টলাইনকে দেশম অনেক বেশি স্বাধীন ও আক্রমণাত্মক ফুটবল খেলার লাইসেন্স দিয়েছেন। স্পেনের ঐতিহ্যবাহী টিকেটাকা থেকে বের হয়ে এসে ফুয়েন্তে আরও সরাসরি ও গতিশীল ফুটবল উপহার দিচ্ছেন। লামিন ইয়ামাল এবং ওলমোর মতো তরুণদের ব্যবহার করে তিনি দুই উইং দিয়ে আক্রমণ সচল রাখেন। তার বড় শক্তি হলো বেঞ্চের খেলোয়াড়দের সঠিকভাবে ব্যবহার করা। দুই কোচের প্রেসিংয়ের ধরন আলাদা। ফ্রান্স মাঝমাঠে বা ফ্ল্যাঙ্কে প্রতিপক্ষকে কোণঠাসা করার চেষ্টা করেন, অন্যদিকে স্পেন প্রতিপক্ষের বক্সে বল হারানোর সাথে সাথেই তীব্র প্রেসিং শুরু করেন। দেশম বল ধরে রাখার চেয়ে কাউন্টার অ্যাটাক বেশি পছন্দ করেন। ফুয়েন্তে Mighty Green Apple. Game changer ginger. Happy speed. বলের নিয়ন্ত্রণ ধরে রাখার উপর জোর দেন। স্পেন বল দখলে রাখতে চায়, তাদের যথেষ্ট চাপ তৈরির সামর্থ্য রয়েছে। তবে আমরাও এমন একটি দল যারা বল নিয়ন্ত্রণে রেখে সুযোগ তৈরি করতে পারি। প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলবে ফ্রান্স। লুইস দে লা ফুয়েন্তের নকআউট পর্বের রেকর্ড অবিশ্বাস্য। তার অধীনে ইউরো ও বিশ্বকাপে যে 7টি নকআউট ম্যাচ খেলেছে স্পেন, সবকটিতেই জয় পেয়েছে। আর দিদিয়ের দেশম কিংবদন্তি তুল্য। ফ্রান্স টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনাল খেলার পথে, তা তো দেশমের হাত ধরেই। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিরে যাচ্ছি আলোচনায়। আমরা রিপোর্ট দেখার আগে দেশমের কথা বলছিলাম। ফুয়েন্তের দিক থেকে যদি দেখেন, তিনি কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে কোচ হয়ে এসেছেন স্পেনের। তিনি 13 থেকে 21 পর্যন্ত সব কয়টা বয়সভিত্তিক দলের কোচ ছিলেন। তারপরে 22-এ যেয়ে তিনি মূল দলের দায়িত্ব নিলেন এবং তার অধীনে 47 ম্যাচে 35 জয় স্পেনে। সেটা কিন্তু খুবই ভালো রেকর্ড বলতে হবে, বিগ অ্যাচিভমেন্ট। কারণ সাকসেস রেট প্রায় 75%। এটা খুব মানে যথেষ্ট রেয়ার কিন্তু না। টিম হিসাবে আপনাকে তো বললাম, টিম আপনি ওয়ার্ল্ড কাপ শুরুর আগেরটুকু চিন্তা করেন, কেউ ফ্রান্সকে হট ফেভারিট বলেছে। হট ফেভারিট কাকে? স্পেনকে এগিয়ে রেখেছে। যখন ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয় তখন কিন্তু চেঞ্জ হয়, যে ইংল্যান্ডকে কেউ বলে নেই সেমিফাইনাল আসবে, হাতে কোনো 2-1 জন। হ্যাঁ, ব্রাজিলকে ধরেছে, নাইলে নেদারল্যান্ডকে ধরেছে, অনেকগুলো অপশন ছিল, জার্মানকে ধরেছে, বা পর্তুগালকে ওই জায়গাটুকুতে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে, বাট ইংল্যান্ডকে কেউ ধরে নেই। ইংল্যান্ড চলে আসছে। তাহলে এই ধরনের গেতে আপনার ওয়ার্ল্ড কাপের গুড মুভমেন্ট টাইমটা ইম্পর্টেন্ট, যেটা ফ্রান্সের হাতে এখন পুরাটাই মুভমেন্ট টাইম। যে ফ্রান্স চাইলে যে ফুটবলটা খেলেছে, আসলে ফুটবলটা যদি আপনি চিন্তা করে দেখেন, ফ্রান্সকে রাখা খুবই ডেঞ্জার। যদি আপনি আবার স্পেনের ক্ষেত্রে যদি আপনি নর্মালি চিন্তা করেন, যে টিম লাস্ট কোয়ার্টার ফাইনালে গোল রিসিভ করছে একটা, তো লাস্ট কোয়ার্টার ফাইনালে, তো পুরো টুর্নামেন্টে তো ওরা গোল রিসিভ করে নাই। তার মধ্যে তাদের 12 শটও খুবই কম হয়েছে। এটার কারণ হচ্ছিল কাউন্টার প্রেস। এখন কাউন্টার প্রেসটা কি তারা ফ্রান্সের সঙ্গে করবে নাকি, সেটা আপনাকে দেখতে হবে। কারণ কাউন্টার প্রেস যদি করে, আপনি অনেকগুলি স্পেস তৈরি হয়, আপনার উইন করার জন্য কাউন্টার প্রেস করতে হবে। এবং এই ধরনের ম্যাচে আপনি কাউন্টার প্রেস করলে আপনার বিহাইন্ড দ্য ডিফেন্ডারে একটা বিগ স্পেস ক্রিয়েট হয়ে যাবে, যেটা
স্পেনের জন্য ডেঞ্জারাস। আপনি কি একটা জিনিস মনে করেন কিনা, ম্যাচে যদি এই ধরনের ম্যাচে যদি আর্লি গোল হয় তাহলে বেশি গোলের খেলা হয়ে যেতে পারে, কিন্তু যদি ফার্স্ট হাফ গোললেস থাকে, সেকেন্ড হাফে এমন একটা জায়গায় যে এক গোল পায় তাহলে কিন্তু এক গোলেই ডিসাইড হয়ে যাবে। আমার মনে হয় অনেকে বললো যে 5 এগারে যাবে, আমার মনে হয় 90 মিনিট আমারও তাই মনে হয় 90 মিনিট ডিসাইড হয়ে যাবে, কারণ 120 মিনিট পর্যন্ত যাবে না, কারণ দুইজনেও তো অ্যাটাকিং সাইডে স্ট্রং, এই গোল করে দিয়ে বাইরে যাবে। ওই যে ওরকম ভাবে ডিপ ডিফেন্ডিং করে দুই টিমের দুটোটাই কোনো সময় খেলা নাই যে আপনার লো ব্লক করে, তাদের নাইলে মিড ব্লক নাইলে ডাইরেক্ট প্রেসিং ফুটবল করে খেলেছে। প্রেসিংটা দুটো টিম কিভাবে করতেছে দেখার বিষয়। আচ্ছা, এমনিতে বড় ম্যাচে দেখা যায় যে যার উপর ফোকাস থাকে, মানে আমরা যদি এই বিশ্বকাপেই দেখি যে একটা পর্যায়ে মেসি একাই খেললো, তারপরে কিন্তু অনেকে মিলে গোল করলো, মেসিও দিনার করেনি। কেইন যখন অফ হয়ে থাকলো বেলিংহাম গোল করেছে, এখানে একদিন এমবাপ্পে যখন বসে থাকলো হ্যাট্রিক করেছিল দেম্বেলে। সো এরকম ম্যাচে দুই দলের তো এরকম ঘটনা ঘটতে পারে নিশ্চয়ই। দুটো টিমে উইনিং প্লেয়ার আছে, আপনি কোন টিমটাকে আপনি এগিয়ে রাখবেন, যে টিমে আপনার সবচেয়ে বেশি উইনিং প্লেয়ার আছে, সংখ্যায় উইনিং প্লেয়ার বেশি। যদি ফ্রান্সের 3 জন থাকে, স্পেনেরও 3 জন আছে, কিন্তু ফ্রান্সের থেকে স্পেনের মিডফিল্ড সাইডটা খুবই স্ট্রং, মানে স্পেনের মিডফিল্ড খুবই স্ট্রং। এই জায়গাটুকুতে আমি মানে আমার চোখে মাই আইস যে স্পেনের মিডফিল্ড ফ্রান্সের মিডফিল্ড থেকে বেটার। আচ্ছা, কখনো কি যেটা ওই টিকিটাকা ফুটবলের একটা নেগেটিভ দিক বলা হয় যে যার সাথে স্পেন খেলুক স্পেনের বল পজিশন বেশি থাকে সব সময়, সেম ফিলোসফিতে তারা চেঞ্জ হয় না। কখনো কি এই বেশি নিজেদের কাছে বল রাখাটা আসলে নিজেদের জন্য সমস্যা হয়ে যায় কিনা? মাসবি সমস্যা হয়, কারণ তাদের তো নাম্বার 9টা থাকে না, নাম্বার 9টা নাই তাদের টিমে। যে এখন নাম্বার 9 খেলে সে কিন্তু একটা টিমে উইঙ্গার খেলে। আচ্ছা, আই থিংক রিয়াল সোসিয়েদাদে এই সমস্যা থেকে স্পেন কিন্তু বেরই হতে পারলো না। এটা সেই 10-এ যখন চ্যাম্পিয়ন হয়েছিল তখন একই কেস ছিল, আপনার ফলস 9 ছাড়া চ্যাম্পিয়ন হয়েছে, একদম নাম্বার 9 ছিল না। চেষ্টা করার দায়িত্ব আমাদের, এটাই না। তার আগে নীতির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ফেব্রিগাস খেলতো ওই জায়গাটুকুতে, দেশই তারা অনেক সময় এই জায়গাটুকুতে তারা প্রবলেম ফেস করে। আই থিঙ্ক এখানেও সেম একটু কারণ দুই ডিফেন্ডারকে যখন আপনি স্টপারকে প্রেশার করবেন না, তারা কিন্তু ইজিলি খেলতে গেলে আপনার জন্য মানে ডিফেন্ডারের জন্য ইজি, তো ওই জায়গাটুকু তো প্রেশার করতে হবে। সব কিছু তো আর ইয়ামাল বা আপনার নিকো করে দিবে না, নিকো তো আসলে ফিট না। আই থিঙ্ক তারপরেও তাকে 15 মিনিট খেলানো মানে তাকে এই ম্যাচে স্টার্ট করার একটা সম্ভাবনা থাকে, এবং লট অফ প্লেয়ার তাদের দুই টিমেরই আছে। এখন ওই দেখার বিষয় ওই জায়গাটুকু দেখ ফিনিশ কেমনে হয়, স্পেস কিভাবে ক্রিয়েট করে, কোন টিমকে সুযোগ দেয় না, কারণ দুজনের ফিলোসফি কিন্তু একই রকম না, একজন খুব ফাস্ট খেলে আরেকজন খুব স্লো করে। কিন্তু ফ্রান্সের ফেস করতে হবে, বিকজ অফ ফ্রান্স উইদাউট বলে এই ধরনের টিমের সঙ্গে খেলে না, মানে উইদাউট বলে বেশি রান করে নাই। এখন যখন উইদাউট বলে বেশি রান করতে হবে, ওই লাস্ট পর্যন্ত স্পিডটা থাকে নাকি, তার এনার্জিটা থাকে নাকি, এনার্জিটা কমবে। কিন্তু তাদের টিমের মধ্যে এমবাপ্পে যে কাজগুলি করে যাচ্ছে আসলে ডেঞ্জার। এক্স্যাক্টলি, এমবাপ্পের পেসের সঙ্গে ম্যাচ করাটাই খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা, আমরা যখন একদম শেষ দিকে এবং খুব ক্রুশিয়াল একটা জায়গায় আছি, মানে নিশ্চয়ই আশা করব না যে এই সেমিফাইনালগুলোতে বা ফাইনালে যে ভিআর কোনো বড় রোল প্লে করুক, মানে ভিআর তো অবশ্যই থাকবে, কিন্তু আমরা যে ম্যাসিভ ডিসিশন নিয়ে সারা বিশ্বে কিন্তু অনেক কথা হচ্ছে, তার পক্ষে আছে বিপক্ষে আছে অনেক ধরনের। ভিআর কি একটু ফাইনালি মানে আপনার বিবেচনায় কি কিছু প্রশ্নের কি জন্ম দিয়ে গেল? টুকটাক কিছু দেয়, ফুললি তো দেয় না। ভিআর তো আসলে আপনাকে ক্লিয়ার করার জন্য, আপনি যে কোনো কিছু একবার মিস্টেক করার পর ওইটা সংশোধন করার জন্য কি দেখবেন, টেনে এনে রিপ্লাই করে দেখবেন, কেন আপনার এই মিস্টেকটা জানি সেকেন্ড টাইম না হয়। ভিআর সেম লাইক, আর ভিআর যদি মিস্টেক করে তাহলে তার সেকেন্ড থার্ড ভিআর তো আপনি এখানে একটা সমস্যা কি হয়ে যাচ্ছে যে ভিআর কিন্তু রেফারিকে কল করে যে একটা ঘটনা আছে তুমি দেখে নাও, এখন যে লোকটা করছে সেও কিন্তু একজন রেফারি, ফলে সে যদি নিজেই মনে করে যে না এটা কিছু ছিল না, মানে সবকিছু কিন্তু চেক হচ্ছে না, এটা অনেক ক্ষেত্রে একটু প্রবলেম। নরমালি এই চেকটা কেন করে জানেন, বিকজ আপনি নিশ্চয় ওই জায়গাটুকুতে ফলো করেন নি, দূরত্ব থাকে, ডিসটেন্স থাকে, অনেক সময় কেড়ে ওঠে। গোলের ক্ষেত্রে বিল্ড আপটা কোত্থেকে হয়েছে দেখেন, রেফারিদের ডিসিশন, অনেক রেফারির নিয়ম কানুন চেঞ্জ হয়। আই থিঙ্ক আপনি আর আমি পুরোপুরি জানি না। আমি ধরেন লাস্ট সিজন যখন স্টার্ট করি, আমাদের রেফারি প্রত্যেক বছর কিছু টাইম আমাদের দেয় মানে বলার জন্য, কিন্তু মাঠে এসে যখন একটু চেঞ্জ হয় তখন আমরা চিল্লাবিল্লা করি। বাট ওনারা যেভাবে আমাদের বোঝানো হয় যে না এইভাবে ডিসিশনটা, এই ধরনের অনেক কিছু চেঞ্জ হয়, এবং সেটা প্লেয়ারদের ফেভারে।
যিনি আপনার বেস্ট প্লেয়ারের ফেভারে, আপনার বেস্ট প্লেয়ার যিনি বড়সড় ইনজুরিতে না পড়ে। এখন এই জিনিসটা যদি হয় তাহলে বিআরকে যখন চেক করতে বলে, বিআর যখন রেফারিকে চেক করতে বলে, নিশ্চয় ওখানে কোনো কিছু কি ফলসের রিজন থাকে। এখন সমালোচনাটা কারা করতেছে? যে ভিক্টিমাইজ যারা হয়, নিজেদের মনে করে যে ভিক্টিমাইজ। এখন সমালোচনাটা যখন স্টপ হয়ে যায়, আপনার অনেক কিছু আছে যে স্টপ হয়ে গেছে, এখন আর কিন্তু সমালোচনার মধ্যে থাকে না। তাইলে আপনার স্টপ হওয়ার পর যদি কোনো মিডিয়া তুলে, সেটা ব্রিটিশ মিডিয়া তুলে, অন্য কোনো মিডিয়ার কিন্তু এখানে কোনো কিছু কথাবার্তা বলা না। কোচরাও কিছু কিছু, যেমন সুইজারল্যান্ড যেটা করেছে, ডেফিনেটলি যে রেড কার্ডটা ছিল সেটা আমি নিজেও বলছি, কেন আমরা মাঠে এই ধরনের কার্ড শো করতে দেখেছি ডিবক্সের ভিতর আর ডিবক্সের বাইরে এই ধরনের পেনাল্টি আদায়ের চেষ্টার ক্ষেত্রে। কিন্তু এখন নিয়মটা হচ্ছে আপনি যখন ফেক কিছু করবেন, আমি আমাদের যে আজাদ স্যার বা ওনাদের, আপনি যখন তার সামনে ফেক কিছু করবেন রেফারিকে ডিসিশনের গেতে, তখন কিন্তু এটা কার্ড হয়ে যায়, ডেফিনেটলি কার্ড হতে পারে। আপনার প্যারাডাইসকে যখন দিছে, ওইটার এগেইনস্টে চলে গেছে, প্যারাডাইসকে কার্ড না দিলে হয়তো ওটা হতো না, ওই কার্ডটা না, এটাই হয়ে গেছে। কিন্তু তারপরও যেহেতু একটা ক্রুশিয়াল নকআউট ম্যাচ, হয়তো অনেক সময় আমরা আগে দেখতাম কি একটা ইয়েলো থাকলে কিন্তু রেফারি কথা বলে যে তুমি আর এটা করতে পারবে না। এখন আর এই নিয়মটা নাই। এটা আমাদের দেশে সম্ভব যে আপনাকে একবার পেনাল্টি দিলে নেক্সট টাইম পেনাল্টি দিবে না, সরে চলে যাবে। ওইটা ওই দেশে যদি 10টা পেনাল্টি হয়, 10টা পেনাল্টি আপনাকে দিতে হবে। এক্স্যাক্টলি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, আমরা এই বিশ্বকাপে ফাইনালি দুটো ম্যাচ বাকি আমাদের, যেটা নিয়ে আমরা আজকে কথা বললাম। আপনি একবার বলে ফেলেছেন, তারপরও এক্স্যাক্টলি কি ফ্রান্সই ফেভারিট? এটা অঘোষিত ফাইনাল তো একটা ডেট আছে, বাট একটা ফাইনাল এখানে হচ্ছে, মানে এখান থেকে যারা উঠবে তাদেরই চান্সটা বেশি থাকবে। চ্যাম্পিয়ন বেশি। মামুনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেবার জন্য। আপনাকে ধন্যবাদ। এই ছিল গোলের আজকের আয়োজন। কিছুক্ষণ পর, মানে ঘন্টা খানেক পরেই শুরু হয়ে যাবে প্রথম সেমিফাইনাল, ফ্রান্স এবং স্পেন, আর আগামীকাল ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। সবাই খেলা তো দেখবেনই, গোলের সঙ্গে থাকবেন।